আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে আমাদের শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য আছেন, আর আমি আছি ডক্টর শশী পাঁজা। আমাদের দু একটি কথা প্রাথমিকভাবে আমরা বলবো, তারপর নিশ্চয়ই আপনাদের প্রশ্ন আমরা নেব। তা প্রথমে নিশ্চয়ই আমরা আমাদের ওখানেও ছবি আসছে, দিদিও দেখাচ্ছেন, চন্দ্রিমাদি আর আমরা দুজনেই এই ছবিটা দেখাচ্ছি। এখন এই ছবিটা হয়ে যাচ্ছে যারা মহিলাদের কথা বলছেন, বাচ্চাদের কথা বলছেন, সুরক্ষা কথা বলছেন, মহিলা সম্মান, মহিলা সম্ভ্রম, মহিলা সুরক্ষা, শিশু সুরক্ষা, এই সমস্ত বিষয়ে যারা বলছেন, তা আপনি ভাবছেন হঠাৎ এই ছবিতে কি আছে। এই ছবিতে হচ্ছে দিলীপ ঘোষ মহাশয়কে তো চিনতেই পাচ্ছেন, এবং সদ্য যেটা হাওড়াতে বেরোলো, এই ভদ্রলোক যিনি পাশে বসে আছেন দিলীপ বাবুর পাশে, তার নাম হচ্ছে সব্যসাচী ঘোষ। তিনি আবার হাওড়া সদরের কিষাণ মোর্চা, যে কিষাণদের অবজ্ঞা করছে দিল্লির বুকে, যে কিষাণরা আত্মহত্যা করছে সারা ভারতবর্ষে বাংলা বাদ দিয়ে, যাই হোক সেই কিষাণ মোর্চার সেক্রেটারি সব্যসাচী ঘোষ, 50 বছর তার বয়স, এবং খুব দুঃখের সঙ্গে বলি এটা হতে পারে না। তিনি একটা জায়গায় চালাচ্ছিলেন একটা দেহ ব্যবসা, যেখানে গুরুতর আইন যুক্ত হবে এবার, পক্সো আইন, কারণ সেখানে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে এই দেহ ব্যবসার মধ্যে দেখা যাচ্ছে তাদেরকে নিযুক্ত করেছেন। ফলে এরা আজকে এই ছবিটা এসছে, এই খবরটা সেই হাওড়া থেকে এসছে। এটা হচ্ছে যারা আমরা এক সময় সন্দেহ করি এরা বেটি বাঁচাও, বেটি পড়াও, অনেক ফালাও এ সমস্ত বলেন, কিন্তু এখানে বেটি বেচো আমরা দেখছি। আমরা ভাবছি যে বাংলায় বিজেপি কি করতে চাইছে, এটা কি একটা চক্রান্ত তাদের বাংলাকে কুলুষিত করা? এটা কি একটা অভিসন্ধি? এটা কি তাদের একটা কনস্পিরেসি? যে এইগুলো কখনো দেখা যাচ্ছে যে এই আজকে যেমন এই হাওড়ার সব্যসাচী ঘোষ বিষয়টা এসছে, যেখানে দুজন বাচ্চা মেয়ে এবং তার সঙ্গে কিছু বড় প্রাপ্তবয়স্ক মহিলারা, তারা প্রায় 11 জন এরকম ধরা পড়েছেন এবং তাকেও ধরা হয়েছে। এবং এর আগেও দেখেছি বিজেপি একজন হাওড়ারই সদর যিনি আছেন, তিনি একজন ড্রাগস ইত্যাদি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে বিজেপি এটাকে ইচ্ছাকৃত এইভাবে করছে যে বাংলায় যে এই সমস্ত ঘটনাগুলো ঘটে, এটা কোথাও না কোথাও বিজেপি একটা চক্রান্ত করছে এবং তাতে বাংলাকে কালিমালিপ্ত করছে। আমরা এটাই বলি যে দুটি বিষয় তাদের স্পষ্ট করতে হবে, যে বহু কমিশন যাচ্ছে সন্দেশখালিতে, গিয়েছেনও, সে জাতীয় স্তর থেকে মহিলা কমিশন বলুন, তারপরে জাতীয় স্তর থেকে এসসি কমিশন বলুন, জাতীয় স্তর থেকে এসটি কমিশন বলুন, আজকে আমাদের হিউম্যান রাইটস কমিশন বলুন জাতীয় স্তর থেকে। তাহলে এরা এই সমস্ত জায়গাগুলোতেও যাচ্ছে না কেন, যেখানে বিজেপি হচ্ছেন অপরাধী? বিজেপি অপরাধটা করেছে এবং এই অপরাধটা প্রমাণিত চুলের সামনে চলে এসছে, কিন্তু এই কমিশন ডেলিগেশন এরা কিন্তু পৌঁছচ্ছে না হাওড়া সদরে এই জায়গাতে। আমরা এর আগেও বলেছি তারা পৌঁছচ্ছেন না মধ্যপ্রদেশেও, যেখানে একটা অন্তঃসত্ত্বা মহিলা, তার উপরে আক্রমণ করেছে যারা, তাকে গণধর্ষণ করেছে, তারপর জ্বালানোর চেষ্টা করেছে, কিন্তু মধ্যপ্রদেশ সরকারের কোনো হেলদোল নেই। বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিংও যায় না, কোনো ফ্যাক্টসও তারা দেখতে চান না, সমস্ত বিষয় নিয়ে নীরব থাকেন এবং কোনো কমিশনে পৌঁছয় না। এই প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে, তো এইগুলো বিজেপির বক্তব্যটা কি? বিজেপি তো অনেক প্রশ্ন করে, তৃণমূল কংগ্রেস কি পদক্ষেপ নিয়েছে? আমাদের রাজনৈতিক দল যখন যেমন অপরাধ কিংবা যদি কোনো দুর্নীতি বিষয় চলে এসছে, ইনকোয়ারিও এখনও চলছে, কিন্তু দল পদক্ষেপ নিয়েছে। এই বিজেপি যেখানে এই তাদের নেতৃত্ব, এই বিভিন্ন নেতৃত্ব, কেউ ড্রাগসের সঙ্গে ধরা পড়েছে, কেউ এই রকম বাচ্চা মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসা করাচ্ছেন, মহিলাদেরকে নিয়ে করাচ্ছেন। সেদিনকে তমলুকে আমরা দেখলাম, তমলুকে একটি বিজেপি কর্মী, সে বলছে দেবকমল দাসের সম্বন্ধে, যিনি বিজেপির ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি, তমলুকে
তিনি এই মহিলা তার ছবিগুলো দিয়েছে যেখান যেখান সে আহত হয়েছেন তার উপরে মানে নানান রকম নির্যাতন করেছেন এই ভদ্রলোক দেবকমল দাস। তাহলে বিজেপি কি করছে? তোমার নিজের কর্মীরা আক্রান্ত হচ্ছে, তোমার বিভিন্ন পদাধিকারীরা, তারা তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন? কোনো পদক্ষেপ নয়। আর বাংলার মাটিতে প্রতিনিয়ত মায়েদের অপমান করা, মা দুর্গাকে অপমান করা। দিলীপ ঘোষ, দিলীপ বাবুই তো বলেছিলেন যে মা দুর্গার বংশের পরিচয়টা কি। ভাবুন, আমরা তো এটা বলতেও দ্বিধাভক্ত করি। আমরা মা শারদার যে কার্টুন এবং ক্যারিকেচার বিজেপি করেছিল, এইগুলো তাদেরকে করতে দেখা যাচ্ছে। আর সবচেয়ে ভয়ানক হচ্ছে এই এত ঘটনা যেগুলো বিজেপির দ্বারা হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু বিজেপির নেতৃত্ব একবারই নীরব থাকছে, কোনো পদক্ষেপ নিচ্ছে না, উপরন্তু ক্ষমা চাইছে না, সে খালিস্তানি বলুক। সুতরাং এই জমিদারের যে পার্টি, এরা তো জমিদার কারা? যারা মনে করেন যা ইচ্ছে তাই করতে পারি, আমাকে কে বলবে। এই যে জমিদারি যারা মনে করছেন, এদের বিরুদ্ধে এরা হচ্ছে ভক্ষক। আপনারা দেখেছেন, বুঝেও নিয়েছেন, যখন জমিদার হয়ে যাচ্ছেন ভক্ষক। এবং এই উদাহরণ সদ্য উঠে এসছে, তাই এই সব্যসাচী ঘোষের বিষয়টা আমরা আপনাদেরকে তুলে ধরেছি। মাননীয়া আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী মাননীয় মন্ত্রী চন্দ্রিমাদি আরও বিষয়টা বলবেন এই নিয়ে। না, এটা আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাঝা অত্যন্ত সুন্দরভাবে আপনাদের কাছে আজকের যে সাংবাদিক বৈঠক কেন আমরা এখানে ডেকেছি, আপনাদের আসতে বলেছি, সেটা সম্পর্কে সে ব্যাখ্যা করলো। এবং আপনারা শুনলেন এবং ইতিমধ্যেই জানেনও যে কিষাণ মোর্চা, হাওড়া জেলার কিষাণ মোর্চার সম্পাদক সেক্রেটারি, তিনি দেহ ব্যবসায় লিপ্ত এবং বাচ্চা মেয়েদের আর মহিলাদের এই ব্যবসায় তাদের অন্তর্গত করে তাদের শিকার করছেন, অর্থাৎ তাদের শিকার হতে বাধ্য করছেন। এরকমই 4 জন মহিলা, 2 জন শিশু, তাদের তৎপরতার সঙ্গে উদ্ধার করেছে আমাদের প্রশাসন এবং একটি হোটেল থেকে। সেটা ইতিমধ্যেই আপনারা নিশ্চিতভাবে জানেন, সংবাদ মাধ্যম আপনারা সে খবর রাখেন। বারে বারে বলা হয় যে তোমাদের নেতা নেত্রীরা এই ধরনের কাজ করছে, তোমরা পদক্ষেপ নিচ্ছ না কেন? আমাদের দল থেকে মাননীয় মন্ত্রী বলেছেন, যখনই কোনো কিছু এই ধরনের অভিযোগ এসছে, সত্যতা প্রমাণ তো পরের কথা, অভিযোগ এসছে তখনই কিন্তু দল পদক্ষেপ নিয়েছে। এখানে যখন জিজ্ঞাসা করা হয়েছে যে দল পদক্ষেপ নিচ্ছে কেন, নিচ্ছে না কেন এই যিনি হাওড়ায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, তখন দল থেকে বলা হচ্ছে যে নেওয়া হবে যদি সত্যতা প্রমাণ হয়। তাহলে যখন ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে অভিযোগ হয় তখন সত্যতা প্রমাণ করতে হয়, আর যখন তৃণমূল কংগ্রেসের পক্ষে কোনো অভিযোগ আসে তখন সত্যতা প্রমাণের আগেই কিন্তু দাবি ওঠে যে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তো আমরা এটা জিজ্ঞাসা করছি যে এইভাবে একটা দ্বিমুখী তাদের ব্যবহার কেন, তাদের দাবি কেন? এটা তো প্রশ্নচিহ্ন রাখে যে তারা কতটা তাদের নিজেদের কর্মীদের সম্পর্কে সচেতন এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা তারা গ্রহণ করবে সে সম্পর্কে একটা প্রশ্নচিহ্ন রাখে। দেখুন, কিছুদিন আগেই শিখ সম্প্রদায়ের মানুষকে অপমান করা হয়েছে। শিখ সম্প্রদায়ের মানুষ তার প্রতিবাদ করছেন। আজকে 4র্থ দিন ভারতীয় জনতা পার্টির অফিসের সামনে শিখ সম্প্রদায়ের মানুষরা তারা তাদের ধর্ণা চালিয়ে যাচ্ছেন এবং এটা আজকে সারা ভারতবর্ষ দেখেছে যে কিভাবে তাদের দেশদ্রোহী, খালিস্তানি এই ধরনের উল্লেখ করে একটি পুলিশ অফিসার, যখন তিনি তার ডিউটিতে আছেন, এবং খালি ডিউটি মানে কি, তিনি তার পোশাক পরে ইউনিফর্ম পরে আছেন, সেই সময় তাকে বলা হয়েছে, পাগড়ি বোধহয় পছন্দ নয়, তিনি নিজেই বলেছেন, আপনারা সেটা জানেন।
হাইকোর্ট, মহামান্য উচ্চ আদালত, কলকাতা মহামান্য উচ্চ আদালত বিরোধী দলনেতাকে পারমিশন দিয়েছে যেতে, নিশ্চয়ই অনুমতি দিতে পারে, হাইকোর্টের তো সে ক্ষমতা আছে এবং সেটা দিয়েছেন, এ বিষয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু হাইকোর্ট তার সাথে সাথে বলেছিল যে কোনো উত্তেজনামূলক কোনো কিছু কথা বলা যাবে না, কোনো এমন কিছু করা যাবে না যা অন্য সম্প্রদায়কে আঘাত করে। অথচ আমরা দেখলাম যে বিরোধী দলনেতা গেলেন, এই খালিস্তানি শব্দগুলি ব্যবহৃত হলো, অর্থাৎ হাইকোর্টের অর্ডারকে মান্যতা দেয়া হলো না। তো আমরা যখনই শুনি বিরোধী দলনেতা বলেন এই হয়েছে চলে যাব আমি হাইকোর্টে, ওই হয়েছে চলে যাব আমি হাইকোর্টে, হাইকোর্টটাকে এমনভাবে দেখছেন মহামান্য উচ্চ আদালত, তিনি দেখাতে চান যে সবটাই যেন ওনার একদম এখতিয়ারভুক্ত, উনি যেভাবে বলবেন সেভাবে হবে। আমরা বিশ্বাস রাখি আইনের পথে, আমরা বিশ্বাস রাখি যে এই বিষয়গুলিও মাননীয় বিচারপতিরা তারা দেখছেন এবং তারা জানেন। অনেকগুলো জায়গা থেকে একজন মাননীয় বিচারপতি তিনি 144 ধারা তুলে দিয়েছেন, সেটা নিশ্চয়ই জানেন তিনি আইনত কি করতে হয়, তোলা যায় কি তোলা যায় না, সব কিছুই দেখে শুনেই তিনি করেছেন অবশ্যই, কারণ তার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। তিনি অ্যাডিশনাল সলিসিটর জেনারেল হিসাবে কাজ করেছেন এই সরকার যখন কেন্দ্রে আছে সেই সময়ে, তার অভিজ্ঞতা নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, তার অর্ডার নিয়েও আমাদের কোনো প্রশ্ন নেই। কিন্তু আমরা এটা বলতে চাই যে সব কিছু দেখে বুঝতে হবে যে কোথাও নিরপেক্ষভাবে যারা যারা কাজ করবেন এ কথা চাইছেন মাননীয় আদালত, এবং সেটা উচিত, সেই নিরপেক্ষতা তারাও বজায় রাখছে কিনা, অর্থাৎ এই যে যাদের জন্য এই অর্ডারগুলো পাস করা হচ্ছে তারাও রাখছে কিনা, সেদিকেও নিশ্চয়ই নজর রাখবে মাননীয় আদালত। আমরা এটা মনে করি যে আদালতের কাছে সবাই সমান, সেখানে কোনো রাজনৈতিক দল নেই, সেখানে আছে মানুষের অভিযোগ। আর্টিকেল 226-এর পিটিশন, সেই 226-এর পিটিশন হচ্ছে আপনার 5টা রিট, যেটা রিট জুরিসডিকশন, ভারতবর্ষের সংবিধানের 5টা রিট জুরিসডিকশন নিয়ে এই মহামান্য আদালত এই ধরনের অভিযোগ সম্পন্ন যে নথিগুলো তাদের কাছে জমা পড়ে সেগুলো দেখে। আবার কোনো সময় মহামান্য আদালত সুমোটো নিজের থেকে কিন্তু কোনো কিছু দেখলে সেটা করতে পারে। সুতরাং আমাদের আবেদন থাকবে এবং আমাদের বিশ্বাস আছে যে মহামান্য উচ্চ আদালত, ক্যালকাটা হাইকোর্ট, তারা অনারেবল ক্যালকাটা হাইকোর্ট, তারা সব দিকে নজর রেখে বুঝবেন যে এটা বানানো কিছু হচ্ছে না, তো এটা অকারণে সরকারকে তাকে তার মানটাকে নামিয়ে দেওয়ার জন্য এটা হচ্ছে না, তো এর মধ্যে কোনো পরিকল্পনা নেই তো, কারণ অনেক পরিকল্পনার ভিডিও তো অনেক সময় বেরিয়েছে, সেটা নিশ্চয়ই জুডিশিয়াল নোটিশে এসেছে এবং সেই জুডিশিয়াল নোটিশ নেবার জন্য আমরা আবেদন করব, মহামান্য আদালত সেটা দেখবেন। তো এই যে এভাবে শুধুমাত্র মেলাইন করার জন্য সরকারকে, শুধুমাত্র কালিমালিপ্ত করার জন্য সরকারকে, এটা কখনো কোনো কোর্ট চায় না। কলকাতা হাইকোর্টে আমি জানি এটার একটা মর্যাদা সম্পন্ন হাইকোর্ট, তারাও কখনো চাইবেন না। সুতরাং সেখানে দাঁড়িয়ে আমাদের আবেদন থাকবে যে এই সবগুলো একটু দেখে নেবেন, এটা আমাদের আবেদন, যেমন আমাদের বিশ্বাস যে তারা দেখে নেবেন, আইনের পথেই চলবে এবং দৃঢ়ভাবে চলবে। যারা অভিযুক্ত তাদের সত্যতা প্রমাণ হলে যা যা শাস্তি হবে তাই হবে, কিন্তু সবার জন্য সমান হবে। এটা আমরা জানি যে মহামান্য হাইকোর্ট এটা সবসময় করেন এবং করবেন। আজকে এটাই একটি বিষয় যেটা যুক্ত করা, যে আমাদের বুঝতে হবে যে কিছু মানুষ এবং এখানে লিডার অফ দি অপোজিশনকে যে ইমিউনিটিটা দেয়া হলো, তার পরিণতিটা কি দাঁড়ায়? তার পরিণতি দাঁড়ায় ভাষা সন্ত্রাস। এই ভাষা সন্ত্রাসটা এই ভিডিওর মধ্যে তুলে আসবে, এই ভিডিওটা দেখানো হবে যে তাহলে তাকে যদি বিশেষভাবে ইমিউনিটি দেয়া কিংবা এই যে সেকশন 144 থাকা সত্ত্বেও তাকে অনুমতি, তারপরে যে এলাকাটা উত্তপ্ত হয়েছে, বিগত বছরগুলো এই যে বীজ রোপণ হয়েছে, এই জমিদারি পার্টি যে একটা বীজ রোপণ করেছে ভাষা সন্ত্রাসে, একটা ছোট্ট সংকলন
আমরা অনুরোধ করছি, ভিডিওটা অন করছি। পাঁচটা পুলিশ রয়েছে, কে হরিদাস পাল, এটা গান্ডু। নেড়িদের উত্তর দিলাম, মমতার নেড়ি। বেগমের এখান থেকে যেতে হচ্ছে না, মমতা বেগমের রাজত্বে এসব খোলা করছে। এরা হচ্ছে মমতা বেগমের দুধেল গাই। দরকার সে তো হয়ে গেছে, জন্ম নিয়ন্ত্রণটাও দরকার। আর ওই বেড়া ডিঙ্গি আসা রোহিঙ্গাদের চুলের মুঠি ধরে ওপারে পাঠানো। এগুলো শিশু, এই দেবনাথ হাসদা বীর ভাই যেগুলো বসে আছে এগুলো শিশু। আমার জুতার তলায় শুনে রাখুন পুলিশ বাবারা, ওই আপনাদের ওই দুটো হাত দিয়ে আমি শুভেন্দু অধিকারী পা যদি না ধরাতে পারি, আমার নাম শুভেন্দু অধিকারী নয়। বিকাল বেলায় মিনি পাকিস্তান মন্ত্রী তিনি 1200 লোকের পথসভা করলেন। অমর্ত্যবাবু পরামর্শ যদি কিছু দিতে হয়, আফগানিস্তানের তালিবান সরকারকে দিন, আর ইউক্রেনের জেলেনস্কিকে দিন। মমতা বেতন দেয়, তোর বাপকে বেতন দেয়, সোয়ারের বাচ্চা। এই মমতার কিছু পাঁচাটা পুলিশ রয়েছে। রাহুল গান্ধী, কে হরিদাস পাল, এটা গান্ডু, কে হরিদাস পাল, এটা গান্ডু। I will take action on this. Yes, क्योंकि मैंने टर्बन उन्होंने बोला अभी वीडियो में, क्योंकि मैंने टर्बन उन्होंने बोला अभी वीडियो में। I will take ঠিক এই কথাগুলোই আমরা বলছি, যে যেটা এখন দেখলেন ভিডিওতে, এই ধরনের ভাষা ব্যবহার করা, আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন ভাষা সন্ত্রাস। এবং আমরা তো আশা করব যে এগুলো সবাই দেখছেন, সব ক্ষেত্রেই এর একটা প্রভাব পড়ছে। তো তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এদের শাস্তি হবে কবে? জমিদারি সিস্টেম এটা কিন্তু চলছে। এই যে জমিদারি সিস্টেম, আমাদের সরকারকে মেলাইন করা, আমাদের নেত্রীকে তাকে ছোট করে দেখানো। একজন মহিলা মুখ্যমন্ত্রী, সারা ভারতে একজন মাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তার প্রতি এই ধরনের কথা বলা, কিংবা অন্যান্য নেতৃত্ব, উনি দল অন্য করতেই পারেন, সে বিষয়ে কোনো অসুবিধা নেই। কারণ সংবিধান বলে যে আমাদের রাষ্ট্রে একটা রাষ্ট্র একটা দল থাকবে না, একটা রাষ্ট্রে বিভিন্ন দল থাকবে, এটা আমাদের সংবিধান বলে। নিশ্চিতভাবে অন্য দল করতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে অপর দলের কাউকে অমর্যাদাকর, এই ধরনের মর্যাদা হানিকর কথাবার্তা বলবেন, এটা কিন্তু নয়। সুতরাং সেটা সম্পর্কে কি পদক্ষেপ গ্রহণ করা হলো, ওনাদের দলই বা কি করলো, মহামান্য আদালত বা এগুলো সম্পর্কে কি করছেন, নিজেরাও জুডিশিয়াল নোটিশ নিতে পারেন। করতেই তো পারেন, আমরা আবেদন করছি, এবং শতপ্রণোদিত অনেক কিছু, অনেক মামলা হয়। আসলে প্রথম যখন একটা পিল হয়েছিল, তখন কিন্তু কলকাতা হাইকোর্টের মানে নিয়ম মাফিক নথি জমা দিয়ে না, একটা চিঠির মারফতে মাত্র বলা হয়েছিল, তাতেই কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করে সেটাকেই একটা পিটিশন হিসেবে ধরে পিল হয়েছিল। সুতরাং পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, তার পেছনে কোনো রাজনৈতিক অভিসন্ধি থাকলে সেটা কিন্তু পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন থাকে না। আমরা একদম জানি যে আইনের পথে চলবে, এবং মাননীয় বিচারপতিরা সবাই এই সম্পর্কে জানেন, আমাদের বিশ্বাস আছে তাদের প্রতি, সম্পূর্ণ বিশ্বাস। অন্যায় হলে নিশ্চিতভাবে তারা শুধরে দেবেন, তারা যা শাস্তি দেবেন সেটাই গ্রহণ করা হবে। দেখেছেন যে আমরা কখনো মহামান্য আদালত নিয়ে কোনো কথা আমরা কখনো বলি না। সুতরাং এই যে প্রভোক করার বারণ করা হয়েছিল, তারপরেও প্রভোকেশন, তাহলে তো বলতে হবে মহামান্য আদালত এই সম্পর্কে তার প্রতিক্রিয়া কি, সেটাও আমাদের কাছে দেখার বিষয় হবে। We are going to the people's court. Yes. So the people will be the judge. I mean, nobody has taken this. These are distasteful remarks. There are disgraceful remarks. It is derogatory. It is humiliation.
Now, the point is, you may utter a remark in a heat of the moment, I'm just saying. But to express no remorse and not to ask for forgiveness is also further dangerous. So what have we seen? That there was no remorse also. Look at the brazenness. Because in press conferences, the leader of the opposition has said that I have not said this. Look at the brazenness. He is denying it. Look at the falsity. And it is now proven that he has said Khalistani remark against the police officer on duty. Now the point is, the entire BJP leadership in Bengal and at the center have remained quiet about this. That makes the situation even worse and even more dangerous. So we are going to take this to the People's Court. The people are very sensitive about this, and there are protests all over India, protests all over Bengal. Not only the Sikh community, but everybody. And we are, of course, in the forefront with them. এক কমিশন যাচ্ছে এটা বাংলা বলে যেতে পারছে, কিন্তু একের পর এক কমিশন চোপড়ায় যাচ্ছে না, একের পর এক কমিশন উন্নাও যায়নি, হাতরাসে যায়নি, মণিপুরে যায়নি। এটাই তো বোঝা যায় যে নিরপেক্ষ যে কমিশনগুলো থাকার কথা তাদের নিরপেক্ষতা থাকছে না, সবাইকে কিন্তু নিজেদের ক্লাচেসের মধ্যে নিয়ে আসছে। এখানেই তো বিপদ, এখানেই তো রাষ্ট্রের বিপদ, এখানেই তো মানুষের বিপদ। গেলে সব জায়গায় যেতে হবে, এটা তো নিরপেক্ষ হবে। আমরা তো আগের দিনই বলেছি যে ন্যাশনাল উইমেন্স কমিশন তিনি যিনি চেয়ার করছেন তিনি আগে বিজেপির নেত্রী ছিলেন, এটা তো আমরা আগেই বলেছি। এটাই বলছি যে এই যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা এটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে, দিন দিন স্পষ্ট হচ্ছে। হিউম্যান রাইট কি ভঙ্গ হয়নি? ওই বাচ্চাগুলোর হিউম্যান রাইটসের মধ্যে পড়ে না? ওদের মায়েদের বাবাদের পরিবারের রাইটস ভঙ্গ হয়নি? ওই যখন জেসিবিটা চালালো মাটির তলায় কবর হলো তখন কি তাদের মানবাধিকার সেটাকে লঙ্ঘন করে এটা করা হয়নি? তাহলে সেখানে কেন যাচ্ছেন না? আমাদের তো আপত্তি নেই, আমাদের এখানে আসলে তো সব জায়গায় যাওয়া যায়। অথচ পরে আগে অন্যান্য সময় দেখেছেন অন্যান্য রাজ্যে আমাদের নেতা নেত্রীরা গেলে তাদের এয়ারপোর্ট থেকে আটকানো হয়েছে, আমরা কিন্তু তা করি না। না দেখুন, চন্দ্রিমাদি তো বলবে, আমি শুধু একটাই প্রথমে বলছি যে এই পশ্চিমবঙ্গের পক্ষ থেকে প্রশাসন দায়িত্বে আছে তো পশ্চিমবাংলায়, এবং পুলিশ দায়িত্বে আছে, যার জন্যে তারা মনে করেছিলেন যে সেকশন 144 দেয়া উচিত। একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, একটা ক্ষোভ অভিযোগের জায়গা, সেখান থেকে স্বাভাবিক করতে হবে। রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রথম দিকে অ্যারেস্টগুলো হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে যে 10 জনের মহিলাদের পুলিশের টিম তৈরি হয়েছিল যারা বাড়ি বাড়ি ঘুরলেন, লেডি ডিএসপি নেতৃত্বে ছিলেন, পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশন গেছেন, বাড়ি বাড়ি গেছেন, পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে ল্যান্ড রিফর্মসের পক্ষ থেকে বিভিন্ন এই একবারে কাছে কাছে ক্যাম্পগুলো লাগানো হয়েছে, যাদের অভিযোগ ছিল জমি সংক্রান্ত সেই বিষয়গুলো দেখার জন্যে বাড়ি বাড়ি বিডিও গেছিলেন। এই যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, অ্যারেস্ট ইত্যাদি সবটা, তথাপি এইগুলো করা সত্ত্বেও যাতে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসতে পারে, এবং ইনভেস্টিগেশন পুলিশ এনকোয়ারি করছে, স্বয়ং ডিজি ওখানে গিয়েছিলেন ইত্যাদি। এই যে কাজ করতে, এবং যখন উত্তপ্ত ছিল সেকশন 144 করে দিয়েছে। এবার হয়েছে কি, সেকশন 144 থাকা সত্ত্বেও এই রাজনৈতিক দল মনে করছে রাজনৈতিক ফায়দা তুলবে, এবং তারা সেটাকে ভঙ্গ করার চেষ্টা করছে, অর্থাৎ উত্তপ্ত করছে কে, তারা করছেন। আমরা তো বলছি কোনো যে অভিযোগগুলো আসছে সেগুলো সমস্তটা যাচাই হচ্ছে এবং ক্ষমাযোগ্য নয়। এইটার যখন প্রমাণ হবে, এটা তো ক্ষমা করা যাবে না। গতকালকে আপনি দেখলেন পুলিশের উপস্থিতিতে যে মাঠ দখল হয়েছিল, সে মাঠ পশ্চিমবঙ্গ পুলিশ দাঁড়িয়ে সেখানে ফেরত দেয়া, এবং তারপর স্থানীয়ভাবে বিধায়ক এবং ছেলেমেয়েরা ওখানে ফুটবল খেলছিল। এই যে দখল হচ্ছিল, দখলদারি চলবে না। এই সমস্ত পদক্ষেপ যখন নেওয়া হচ্ছে, এই সেকশন 144
কে ভঙ্গ করা। এবং এই পরিস্থিতি, যেটা আপনার প্রশ্নে আসা, যে আবারও আজকে দেখা যাচ্ছে কে উত্তপ্ত করছে তাদের। এটা তারা যখন 144 মাঝে মাঝে উঠে যাচ্ছে যেখানে, তখন আবার এরা পৌঁছচ্ছেন এই রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃত্ব এবং এই জমিদারি পার্টির যে নেতৃত্ব রয়েছে তাদের মধ্যে তো ভিতরে কলহ রয়েছে। একজন মনে করছেন কোর্ট অর্ডারে পৌঁছে গেছেন, আরেকজন বলছেন যে আমি তো পৌঁছতে পারলাম না। সেই পৌঁছানোর তাগিদেতে তারা আবার ওখানে এলাকাটাকে উত্তপ্ত করছেন। আজকে মহিলা ডেলিগেশন যাচ্ছে, উত্তপ্ত করছেন। উত্তপ্ত করাতে তাদের বিরক্ত করে একটা রিয়াকশন আসছে এবং সামলাচ্ছে পশ্চিমবঙ্গের পক্ষ থেকে পুলিশ এবং ডিজিপি নিজে থেকে বলছেন যে আমরা সমস্তটা রেস্টোর করছি, আমরা রেস্টোর করব আর তারা সেটাকে ভঙ্গ করবে। এই বাংলাকে কালিমালিপ্ত করব, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী করবেন মহিলারা যারা নিরাপদ থাকুক, মহিলাদের জন্য কন্যাশ্রী করবেন, মহিলাদের জন্য রূপশ্রী করবেন, তিনি লক্ষ্মী ভাণ্ডার করবেন, তিনি উমেন্স এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম নিয়ে ভাবছেন, তিনি এসএসজি গঠন তৈরি করছেন। সারা ভারতবর্ষে যে ক্রেডিট কার্ড এই এসএসজির মাধ্যমে তৈরি হয় সবচেয়ে শ্রেষ্ঠ, এখানে এমএসএমইতে মহিলারা যুক্ত আছেন সবচেয়ে শ্রেষ্ঠ। আমাদের ভারতবর্ষে যে 3টে রাজ্য রয়েছে তার মধ্যে পশ্চিমবাংলা এই প্রথম 3-এর মধ্যে আছে, কারণ মহিলাদের সবচেয়ে বেশি ব্যাংক অ্যাকাউন্ট খোলা। দিদি করে যাবেন এইগুলো, আর এরা করবেন উত্তপ্ত করবেন, এখানে উত্তেজনা তৈরি করবেন, আর এই ভালো কাজটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এইটা দিদি আপনি বলুন। সঠিকভাবেই ডক্টর পাঁজা বলেছেন যে উত্তপ্ত করা, কিভাবে উত্তপ্ত করা যায়। তো তার জন্য নানা রকমের প্রণালী, সেই প্রক্রিয়া প্রণালী, সেগুলোকে তার মাধ্যমে এই উত্তপ্ত করার জায়গাটাকে তৈরি করা। তো আজকেও সেরকম বহু জায়গায় উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে। এর জন্যেই 144 ধারা ছিল। এবার মাননীয় কলকাতা হাইকোর্ট তুলে দিয়েছেন অনেক জায়গায়, নিশ্চয়ই মানে 144 ধারা তুলে দিয়েছেন, তাহলে হয়তো বুঝেছেন যে এখানে উত্তপ্ত হবে না, যাওয়া উচিত, তাই জন্য হয়তো তুলে দিয়েছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে উত্তপ্ত হচ্ছে এবং সেখানে যাচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রীরা, তারা যাচ্ছেন, গিয়ে অনেক কিছু করছেন, আপনারা দেখছেন। সুতরাং এটা তো বলার অপেক্ষা রাখে না, যেটা এটাই হচ্ছে জমিদারি প্রথা। জমিদারি প্রথা হচ্ছে আমি অত্যাচার করব এবং বোঝাবো সকলকে যে আমি জমিদার, আমার এখতিয়ারভুক্ত সব। এখানে কিন্তু সরকার কখনো বলছেন, আপনি দেখেছেন কোথাও যে ডিজিপি অফ মণিপুর সে গেছে ঘটনাচক্রে, ওখানে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো কি হচ্ছে না হচ্ছে দেখতে গেছে? বড় এখন তো দেখছি হাইকোর্ট, মণিপুরের হাইকোর্টও তার অর্ডার চেঞ্জ করে দিয়েছে গতকাল। তো সুতরাং আজকে দেখে বুঝতে হবে, আমরা তবু আইনের ওপর বিশ্বাস রাখি। কখনো কোনো কোর্টের অবমাননা হোক, এটা আমরা চাই না, এটা আমরা কখনো করি না। কিন্তু কেউ যদি বলে যে আমি কোর্টটাকে একেবারে বগল দাবাই করে রেখে দিয়েছি, যখনই ইচ্ছে তখন আমি কোর্টে যাব, তার মানেটা কি হয়? তার মানেটা তো সেই ভদ্রলোক বুঝিয়ে দিচ্ছেন যে তিনি কোর্টকে অন্যভাবে তিনি ব্যবহার করতে চান। এতে কোর্টের কোনো ব্যাপার নয়, কোর্টের কোনো অসুবিধা আছে বলে আমরা বলছি না, কোর্ট তো দেখবে। কিন্তু উনি এমন একটা ভাব করছেন সবই কোর্টে যেতে পারেন। কিন্তু এখানে কি হলো তাহলে? এখানে কি হলো সেটাও তো দেখতে হবে। তাহলে কোনো স্টেটে যায়নি, ইউপিতে যায়নি, আরে একটা প্রেগনেন্ট মহিলা পুড়ে গেল মধ্যপ্রদেশে, তাকে রেপ করা হলো, গ্যাং রেপ, তারপরে তাকে পুড়িয়ে দেওয়া হলো, সেখানে যেতে পারলো না। তো এই যে এতগুলো কমিশন গেল, তারা তো সেখানে যেতে পারলো না। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু গেছে, এখানে কিন্তু যে কেউ যায়নি আমাদের পক্ষ থেকে তা কিন্তু নয়, সন্দেশখালী ঘটনাতেও গেছে। সুতরাং এটাই তো প্রমাণ করে যে আমরা কিন্তু এ ব্যাপারে নিরপেক্ষ। সরকার তাদের যেতে বারণ করেনি, সরকার বরঞ্চ প্রশাসনের পক্ষ থেকে ডিজিপিও গেছে। আপনারা দেখেছেন যে দক্ষিণবঙ্গের এডিজিকে নিয়ে তিনি গেছেন, কালকে পরশু তিনি ছিলেন সেখানে গেছেন। তাহলে এটা কি প্রমাণ হয়? আপনি কি মনে করেন যে এটা সিঙ্গুর নন্দীগ্রামের আন্দোলন? আপনি কি মনে করেন যে এরা যারা আজকে করছে তারা কিভাবে সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে যুক্ত ছিল? কোথায় ছিল তারা তখন?
সিঙ্গুর নন্দীগ্রাম যা ঘটেছে সেখানে প্রশাসন যায়নি, প্রশাসনের জামা কাপড় পরে হাওয়াই চটি পরে দেখা গেছে। আজকে প্রশাসন মাথার যে ডিজিপি তিনি যাচ্ছেন, এটা কি দেখা গেছে? তাহলে কোন সময় আমরা দেখেছি নন্দীগ্রামে কিংবা সিঙ্গুরে যে তৎকালীন সরকারের পক্ষ থেকে প্রশাসনকে পাঠিয়ে দেওয়া হয়েছে যাওয়ার জন্য? আজকে কিন্তু গেছে, আজকে কিন্তু তাদের সম্মুখীন হয়ে তারা কি অভিযোগ করছে সেগুলো শুনে আসছে, তার সত্ত্বর ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সুতরাং এগুলো ওসব করে হয় না। যে আন্দোলন তৈরি করা আন্দোলন, সে তৈরি করা আন্দোলন, আমরা বলছি না যে কোথাও সব অভিযোগ মিথ্যা কিংবা কিছু একটা, তো সবই তো প্রক্রিয়ার মধ্যে, আমরা সেটার মধ্যে যাচ্ছি না। কিন্তু এই যে ভারতীয় জনতা পার্টির এটা করা, এই যে দেখলেন না যে আমরা বলি স্বাস্থ্য পরিষেবা কত ভালো হয়েছে, কত ভালো হয়েছে এটা আমরা বলি, আর ওরা বলে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তো আমাদের সরকারের স্বাস্থ্য পরিষেবা আর বেসরকারি স্বাস্থ্য পরিষেবা দুটো তো একটা সরকারের এখতিয়ারের মধ্যেই, তারাই পুরোটা পরিপূর্ণ হয়, একটা বৃত্ত সম্পূর্ণ হয়। আমরা দেখলাম একটা বেসরকারি হাসপাতালে ভারতীয় জনতা পার্টির সভাপতি তিনি আইসিইউতে ছিলেন, আর আইসিইউতে এত ভালো ব্যবস্থা, উঠেই দিল্লিতে চলে যেতে পারলেন। তাহলে হয় না? এগুলো তো হচ্ছে। তাহলে Shukanta Majumdar has said that this 144 is partial. BJP is stopped, but Trinamool MLA, he has gone there in Sandesh Khali. How do you react to that? no, what he says, I do not know. What is the jurisdiction? What the partial statement that he has made, it covers which portion? Does he know? Has he explained? You might say. You might be able to say whether he has explained up to which level there has been a 144 and after what the 144 doesn't exist. So that Actually, has we to don't be have explained. answers. We don't have answers to individual leaders' frustrations, his inability to reach there. And probably he's sympathizing with the fact that the BJP MP Lockit Chatterjee was stopped. You see, the point is, BJP MP Lockit Chatterjee is not visible in her own constituency. And she addresses the press from Delhi to say things about what is happening in That Bengal. is a competition So, between Mrs. he's Paul trying and to Mrs. defend- Chatterjee. Yes, there is a different It's competition. a competition. A lady who calls the Chief Minister Mamata Banerjee Rohingya. What are we supposed to say? Agnimitra calls, she's talking about something which happened on a television channel. She had called Mukhyamantri Mamata Banerjee Rohingya. What does she have to say about it? So you see foul-spitting, foul-mouthed leaders and internal competition and internal rivalry. And some can reach, some cannot reach. They don't know where Section 144 is. These are all outbursts of their frustrations. The point is that law and order is a state subject, and it is the prerogative of the West Bengal police to look into the law and order, to resume and restore it. And Mamata Banerjee will leave no stone unturned, as we said, that this is all in view of the impending Lok Sabha elections, and that they are trying to, take some vantage out of this issue. This is so unfortunate, because when Union Minister classifies rapes on basis of religion, that a Hindu woman, if she gets raped, or a Muslim woman, if she gets raped, there is a classification between the two. So crimes are no more crimes considered by this Jamindari party. They are not crimes to them. They classify the crime, that who has been raped, what's the name and surname, and who has raped, what's the name and surname. It is very unfortunate. Prime Minister is coming 3 times. For the 2 days he will stay, and then again he will come on the 6th on Barasha. Why has he not gone to Manipur? It took him 79 days to just say something about Manipur, and leave alone physically going to Manipur, asking the Chief Minister about the situation or to resign. All these things did not happen in the case of Manipur. It's a blatant example. So he has continued to remain absent from Manipur. Why is it? Even when Tripura, there was post-poll violence. The amount of post-poll violence that they keep talking about in Bengal, post-poll violence in Tripura, did any of the BJP leadership reach? Or did any of them utter any statements? Goli maro dash dash dash, desh ke gaddaro ko, union ministers saying these statements. Who is endorsing it? Have they taken any steps against Brijbhushan Sharan Singh, the BJP MP, who has been implicated with rape, allegations of rape, serious allegations?
No steps. Ramesh Biduri, MP of BJP, in Lok Sabha sits and utters statements, communal slurs. Has anybody booked him? Is there a privileges committee? Everything is allowed by this BJP party. They can do everything. But any party in opposition to BJP cannot do. And all commissions will reach those states. So Pradhan Mantri will reach here because the elections are coming. It's more than obvious that the elections are coming. That's why he's again coming to Bengal. Again, we will see the entire BJP leadership descending onto Bengal because they are unable to tackle or unable to fight against only one leader, one woman, one leader, Mamata Exactly. Banerjee. That is why. না, তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাটা কত গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির কাছে। কারণ বাংলার যিনি প্রশাসনের মাথায়, তিনি একজন সারা ভারতের মাত্র একজন মহিলা মুখ্যমন্ত্রী। তার জীবন দর্শন, তার যে জীবনের আন্দোলনের যে পথ, সেই পথটা সবাই জানে এবং তিনি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তার প্রতিবাদী কণ্ঠটাকে রোধ করবার চেষ্টা বারবার করেন। তাই বারবার আসছেন মাননীয় প্রধানমন্ত্রী এখানে। এক সপ্তাহে 3 বার আসা মানে বিরাট গুরুত্বপূর্ণ। এবং ডক্টর শশীপা যা বলেছেন, যাচ্ছেন না তো অন্যত্র, আসছেন এখানে। কারণ এই প্রতিপক্ষকে তার সামনে দাঁড়ানো এবং তার কণ্ঠকে রোধ করা অত সহজ নয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীও জানেন। তাই সপ্তাহে 3 বার আসতে হচ্ছে, 3টে কনস্টিটুয়েন্সিকে ঘিরে 3 বার আসতে হচ্ছে। সুতরাং এখানে আমাদের নেত্রী, তিনি সবসময় প্রতিবাদ, তাকে অন্যায়ের প্রতিবাদ করতে দেখা গেছে সবসময়, এবং সবসময় তিনি তার জীবন দর্শনটাই তাই। সেটা একবার দেখুন, 21 সালে এসেছিলেন, বারবার এসেছিলেন। আমি তো বারবার বলছি, আবার অ্যাট দ্য কস্ট অফ রেপিটিশন বলছি, যে বারবার এসেছিলেন। আপকা বার 200 পার হয়ে গেছে, দিল্লিকে উস পার মানুষ করে দিয়েছেন। যত আসবে তত আরও মানুষ ঠেলে পাঠিয়ে দেবে। সেটা আমি জানি না, কাদের নিয়ে আসবেন এখন খোঁজ করতে হবে। তাহলে তারা সন্দেশখালির কিনা, অন্য কোথাও কিনা, কেউ আসতে পারে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে। সেটা প্রধানমন্ত্রী এবং সেই মহিলাদের ব্যাপার, সেটা নিয়ে তো আমাদের বক্তব্যের কিছু নেই। কিন্তু যখন প্রধানমন্ত্রী যদি এরম কোনো মহিলা আসেন, দেখা করেন, আমাদের ধারণা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকেও তো একবার ভাবতে হবে যে সত্যি সত্যি ঘটনাটা ভারতীয় জনতা পার্টির পরিকল্পিত, নাকি তিনি রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী হিসেবে সেই ঘটনাটা দেখছেন। তার তো দুটো জায়গায় তিনি রয়েছেন। তিনি ভারতীয় জনতা পার্টিরও মাথায় আছেন, অর্থাৎ একজন বড় নেতা হিসাবে, আবার এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তাহলে তাকে দেখতে হবে যে দুটো ব্যাপারটাই দেখতে হবে, এবং সেখানে দেখতে হবে কে কোথায় আসছে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বিশেষ এটা আপনি দেখবেন যে কিরকম পরস্পর বিরোধী কথা বলে বিজেপির নেতৃত্বই যারা আছেন। একদিকে আপনারাও প্রশ্ন করছিলেন যে এটাকে ওরা সিঙ্গুর নন্দীগ্রাম বানানোর চেষ্টা করছে ইত্যাদি ইত্যাদি। এটা যেমন মনে করছে এক শ্রেণী তাদের নেতৃত্ব, আবার একজন আছেন, আবার লিডার অফ দি অপোজিশন, তিনি একটা চ্যানেলে বসে এই নন্দীগ্রাম নিয়ে কি উক্তি রেখেছেন এবং কি বলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সে হাইওয়েতে বসেছিলেন তাকে তো উঠে তুলে দেয়া, মানে তার যেরকম ভাষা সেটা আমার পক্ষে বলা সম্ভব হয় না। কিন্তু সেইটা কিভাবে তাচ্ছিল্য করলো যে এটা নন্দীগ্রামই হতো না, এটা হতোই না, এটা বুদ্ধদেব বাবুর দুর্বলতা ইত্যাদি। অর্থাৎ একটা নেতৃত্ব আপনারই বলছে যে এটাকে যদি আমরা করতে পারি, একজন টেলিফোনে ষড়যন্ত্র, এটা কি পিআর স্টান্ট করা যায় কি না, আরেকজন বলছেন যে এইটা তো হাইওয়ে থেকে তুলে নেওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই ভিডিওটাও এসছে, নিশ্চয়ই ওই চ্যানেল যারা দেখেন, অনেকেই দেখেন না, কিন্তু যারা দেখেন তাদের ওই ইন্টারভিউ যেটা এলওপি দিয়েছেন ওখানে, এক্সক্লুসিভ ইন্টারভিউ, সেটার মধ্যে এই উক্তিগুলো উঠে এসছে। আমাদের বলার কিছু নেই, আমাদের উচ্চ নেতৃত্ব আছে, এ বিষয়ে আমরা কিছু বলছি।
তাহলেই বুঝুন যে কোথায় কি আছে। তো মিড ডে মিলে কোথাও, মিড ডে মিল কেন, কোথাও কোনো দুর্নীতি হলে নিশ্চয়ই সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয় এবং হবে, কিন্তু একেবারে এইভাবে ক্রিশন করে দেওয়া যে মিড ডে মিল হলেই একেবারে সব কিছু খারাপ, দুর্নীতি হয়েছে, দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার তাকে মডেল বলছে। তাহলে বুঝুন যে আমাদের তো সব কিছুতেই আমরা মডেল, সব কিছু আপনি সব ক্ষেত্র দেখুন। এই যে মানরেগা, আমরা 100 দিনের কাজে মডেল নই, সেখানেও তো মডেল, তাতেও টাকা বন্ধ। মডেল সব আছে, আমরাই মডেল, আমরাই প্রথম, কিন্তু টাকার সময় দেবে না। এটা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা, যেটা কখনো কোনো সরকারের করা উচিত না যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে। ভালো তো, বরাদ্দ তো অনেক কিছু হয়, দেয়া আর বরাদ্দের মধ্যে তফাৎ আছে অনেক, অনেকটা ডিফারেন্স আছে বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপস, বুঝতে পেরেছেন? বরাদ্দ হয়, বরাদ্দ তো মানরেগার জন্যও আছে, বরাদ্দ তো আবাস যোজনার জন্যও আছে, বরাদ্দ আর দেয়াটা কি এক হলো? দিক, মডেল যখন দিয়ে দেখাক যে মডেলকে দিচ্ছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এখান থেকে কর ডিউটি সব তুলে নিয়ে যাচ্ছে, অথচ দিচ্ছে না এখানকার প্রাপ্য টাকাটা, সেটা ঠিক নয়। আমরা ওদেরকে জিজ্ঞেস করি তো আধার নিয়ে বক্তব্যটা কি, আপনারা জিজ্ঞেস করেন তো বিজেপিকে যে আধারগুলো ডিঅ্যাক্টিভেট হয়েছে কেন, এটা নিয়ে বক্তব্যটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, এই পোর্টালটা খুলে দিয়েছেন এবং যাদের যাদের অভিযোগ ইত্যাদি বিষয়টা তুলে ধরতে বলেছেন এই পোর্টালের মাধ্যমে। কেন কিছু মানুষের, অনেক মানুষের, এক শ্রেণী, এক জেলার, অনেক জেলার, কেন তাদের আধার কার্ড বাতিল হয়েছে, এটা নিয়ে কেন্দ্র সরকার কি বলল, এটা নিয়ে এখানকার রাজনৈতিক পার্টি বিজেপি কি বলছে, এইগুলো থেকেই তো নজর ঘোরানো। এইগুলো সমস্ত ক্ষেত্রে আধারের এই ডিঅ্যাক্টিভেশন থেকে নজর ঘোরাচ্ছে, এটা নিয়ে তো প্রশ্ন করতে হবে আপনাদের। রাজ্য সরকার যা রিপোর্ট দিচ্ছে তারই ভিত্তিতে দিয়ে দিচ্ছে, মানে এত আস্থা রাজ্য সরকারের উপর। রাজ্য সরকার ভালো কাজ করলে তবেই আস্থা, তো এটা কেন্দ্রীয় সরকারের এখানে কি ব্যাপার হলো আমি বুঝিনি আর কি, মানে এটা আমার বোধগম্য হলো না ঠিক, যে কি হলো, কি বলতে চাইছেন? প্রশংসা করছেন কেন্দ্রীয় সরকারের, মানে রাজ্য সরকার প্রশংসিত হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা, সুতরাং কি ভারতীয় জনতা পার্টি তার দ্বারা কি বুঝলো জানি না। টাকাটা পাবো এটা বোঝা গেল, টাকাটা দিক এটা ভারতীয় জনতা পার্টি যে কেন্দ্রীয় সরকারকে চালাচ্ছে সেটা তারা বুঝুক। দেখুন, এইগুলো হচ্ছে অফিসিয়াল ডকুমেন্টস, এগুলো এপিক কার্ড নিয়ে আপনি বলছেন। আজকের দিনে ধরুন আমার এপিক কার্ড যদি হারিয়ে যায়, আমি একটু স্থানীয়ভাবে, আমার হয়তো জেরক্সও হাতে আছে, আমি স্থানীয় থানাতে গিয়ে যদি একটা জিডি করি, তারপর আমি কিন্তু সিস্টেমটা ডেভেলপড আছে, আমি ডুপ্লিকেট কপিটা পেয়ে যেতে পারি। তা তৃণমূল কংগ্রেসের খেয়ে দিয়ে কাজ নেই যে কয়েকজনের এপিক কার্ড নিয়ে ফেলে দেবে, ও জানে তো এপিক কার্ড ফেললেও ও আরেকটা এপিক কার্ড পেতে পারে। এই বোকা কাজ, বোকামিটা করবে কেন? জোর করে কেন রাখবো? জোর করে কিছু মানে কার থেকে জোর করে রেখেছি, মানে অন্য কারুর নিয়ে রেখে দিয়েছে, তো ও তো সেটাই বলছে। জোর যদি করে তাহলে সে গিয়ে তো বলবে যে আমাকে জোর করে আমার কার্ডটা নিয়ে গেছে, এরকম কোনো অভিযোগ হয়েছে? আসলে যদি পেয়েও যাবে, আসল যদি সব কিছু জানেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু সম্পর্কে এত জ্ঞান সম্পন্ন এলওপি, তাহলে কি করে বলবো আমরা, বলুন? তাকে কি করে আমরা তার এই কথাগুলোর জবাব দেব? আধারটা ডিঅ্যাক্টিভেট হলো কেন, এটা তো জিজ্ঞেস করতে হবে তাকে। ব্যাপারটা কিন্তু সব দিক দিয়ে দেখলে তা নয়, দেখতে হবে কিন্তু এখানে কতগুলো এই লোকসভা, 42টা লোকসভা, 920 কোম্পানি, তাই তো? ত্রিপুরায় কটা লোকসভা? 2টো লোকসভা, সেখানে গিয়ে দেখুন কটা, সেখানে দেখবেন বোধহয় 150 না 200 কোম্পানি, তাহলে কি হলো ব্যাপারটা?
ব্যাপারটা সেটা নয়, ব্যাপার হচ্ছে 3 দিন আসুন, 4 দিন আসুন, 5 দিন আসুন, কোনো ব্যাপার নয়। নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচন এখানে মানুষ তাদের যে দলকে সমর্থন করবে তাকে ভোট দেবে, শান্তিতে নির্বাচন হবে, এবং আমাদের দলকে যে মানুষ পছন্দ করে এ বিষয়ে তো সন্দেহ নেই। যে বারবার বললাম চলে যাচ্ছে দিল্লিকে উসপার, ওটাই তো পছন্দ হচ্ছে না, তাই আসছে। তবে যেটা নিয়ে আমরা সংশয় প্রকাশ করেছিলাম সেটা ছিল যে অ্যামেন্ডমেন্টটা হলো এবং ইলেকশন কমিশন বডিতে যে মডিফিকেশন হলো, যে মেম্বার্স নির্বাচন, সেটা নিয়ে আমরা একটু চিন্তিত, এবং এর আগেও আমরা প্রেসের মাধ্যমেও বলেছি। কোথায়? অনেক অভিযোগ তো করেই যাচ্ছে। অভিযোগের সত্যতা কি আছে সেটা দেখবেন তেভাগা আন্দোলনের, যদি কারুর ওখানে থেকে থাকেন, এখন হঠাৎ বার করলেন যে তেভাগা আন্দোলনের কেউ থাকতেই পারেন, আমি বলছি না, কারণ আমি নিজে জানি না আমরা কেন এটা নিয়ে বলতে যাব। সেখানে যদি কোথাও পার্টি অফিস করে থাকে তাদের স্মৃতিসৌধকে গুরুত্ব না দিয়ে, তাহলে যদি করে থাকে আমি তাও জানি না, তাহলে সেটা নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়। কিন্তু করেছে কি না, তেভাগা আন্দোলনের কাদের ছিল, ওরা এতদিন বলেনি কেন? আমার তো সেটা বুঝতে পারছি না। এতদিনও তো বলা উচিত ছিল, কারণ এই যে কোনো বেআইনি কাজকে করতে অ্যালাউ করা, সেটাও কিন্তু বেআইনি। কেউ জানে অথচ অ্যালাউ করেছে করতে, তাহলে কি সেটা বেআইনি নয়? সন্দেশখালী ছুটছিল, যখন বিজেপি দিল্লিতে মিটিং ছিল তখন সন্দেশখালী ব্যাক সিট চলে গেল, তখন বিজেপি দৌড়েছে সব লিডারশিপ মিটিং করতে দিল্লিতে, তখন সন্দেশখালী কিন্তু প্রায়োরিটি ছিল। হাসপাতাল বেড থেকে উঠে আমি চলে গেলাম দিল্লি, একদম। আসলে তথ্য তো মিথ্যে কথা বলতে পারে না, তথ্য তো স্পষ্ট করে দেবে কি হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের যারা অফিসার আছেন, যারা এগুলোর মূল্যায়ন করে, তারা তো কথা বলতে পারছেন না যে এখানে এই কাজটা হয়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা রাজনীতিকরণ করার জন্য, কোথাও মেরুকরণ করার জন্য কথাগুলো বলে থাকেন, কারণ এটা তাদের রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতাকেই স্পষ্ট করে দেয়। আসলে কাজ তো হচ্ছে, বাংলার মানুষ তো দেখছেন কাজটা কি হচ্ছে। আপনারা নিজেরাও সাংবাদিক হিসেবে জানেন যে এই 12 বছরে বাংলা কোথায় ছিল আর বাংলা কোথায় মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। সুতরাং এটা বোঝাই যায় যে এটা পলিটিসাইজ করা সব কিছুকে। Howrah, the one which we started off with. Much to the claims about BJP or the Jamindar party, which says about women empowerment. But what we are seeing is every day there are new and newer incidents happening in BJP ruled states and also in West Bengal, where crimes are being committed by the BJP leadership, those in charge, those in various portfolios. Now, the latest one which has surfaced is the one in Howrah, where Shobhashachi Ghosh, who is apparently in charge of the Kisan Morcha, or is the secretary of Howrah Sadar Kisan Morcha, he was caught in illicit sex trade, which involves minor girls and adult women. So there are two laws which have to be applied to him. Definitely arrests and POCSO and as I said, sex trade, illegal sex trade which he has been doing. He has been photographed, he is proudly displaying his photograph next to Sri Dilip Ghosh.
So what does Dilip Ghosh has to say about this? What does the BJP leadership have to say about this? So what we are trying to say is every day, someday BJP some leader in one of the districts in Bengal caught with drugs. And then in Tomluk in East Midnapur, what had happened where a BJP worker herself, who's an active worker of the Mahila wing, their wing, is complaining against their leader, Deb Kamal Das, that he has assaulted her. So BJP is a violent party. It's become so violent, it is also exercising violence on their own party workers, and this has been a consistent complaint. So they should be the last persons to speak about women empowerment, and they have no moral right whatsoever to speak about Mahila respect. Now the BJP leadership is also remaining silent over these issues, and what AITC is questioning them is, BJP is always questioning what step has AITC taken against if any of their leadership or workers have been caught in any so-called such allegations or any similar allegations or corruption, etc. So they are constantly asking, what has AITC done? Now, AITC has taken steps. Whenever it has to, it has taken steps, be it a mantri or be it any leader. But BJP has refrained from taking any steps, and then they are citing that, no, let the allegation be proved. Now, as far as we understand POCSO Ain, the moment there is an allegation, this is as serious that you do not wait for that it will be true or false or whatever. First, what you do is you take a step that the law will take. But BJP should also take a similar step. So we cannot expect them from this Jamindari party, who also, makes a cartoon and a caricature of Ma Sharoda. About Ma Durga, Dilip Ghosh had said that we don't know what her ancestry is like. So this is BJP, and this is their respect they show to women. And today another incident has surfaced, and we have put it in front of you, that this Jamindari party is Bhakshak. তো উত্তর দেবার কিছু নেই। ইডি এখন একটা করেছে, সেটা তার নিজের পথে চলবে, এটার উত্তর দেবার কি আছে, করেছে। হিন্দি में बोले कौन सा सवाल क्या है? हाँ क्या, सॉरी, किसका सवाल है ये? भाजपा के जो सभापति हैं सुकांतो मजुमदार, दरअसल उनकी अंदरूनी कुछ तकलीफ हो रही है, क्योंकि उन्हीं के एक नेता पहुंच गए संदेश खाली और वो नहीं पहुंच पा रहे हैं, उनको रोका जा रहा है। और इसके पहले भी 144 धारा था, जब उसको तोड़ने की कोशिश में वो खुद अस्वस्थ हो गए, फिर भर्ती होना पड़ा उनको। तो ये सब मिलके जो है एक फ्रस्ट्रेशन है, एक है। देखिए, पश्चिम बंगाल पुलिस को काम करने दीजिए, पश्चिम बंगाल सरकार को काम करने दीजिए जो काम हो रहा है, और इनसे यही दरख्वास्त है कि आप जो स्वाभाविक परिस्थिति, एक जो स्वाभाविक होने की कोशिश कर रही है, जो लोगों की, जो महिलाओं की जो तकलीफें हैं, राज्य सरकार की ओर से कैंप वगैरह भी बिठाए गए हैं, कानून अपना कदम भी उठा रही है, लेकिन बीजेपी जो है बार बार जाके वहां पे सबों को परेशान कर रहा है। तो इस परेशानी में कभी कभी जैसे सवाल उठता है कि इसको क्यों नहीं अरेस्ट कर रहे हैं, उसको क्यों नहीं अरेस्ट। आपको कोई तकलीफ नहीं होनी चाहिए, आपको कोई चिंता होनी नहीं चाहिए, सब कोई कदम उठाने वाले हैं। डीजीपी वहां पुलिस के तरफ से जो है पहुंच भी गए हैं, आए हैं भी वहां उपस्थित, जो कदम उठाना है वो उठा रहे हैं, और आगामी दिन भी सब कुछ चलेगा। अरेस्ट किसने किया? बीजेपी ने किया। जो 17 दिन अरेस्ट हुए, बीजेपी किया। उत्तम सरदार को अरेस्ट किया, बीजेपी किया। शिबू हाजरा को अरेस्ट किया, बीजेपी किया। बीजेपी को तकलीफ है कि क्यों विकास सिंह को पकड़े हैं। विकास सिंह जो उनका नेता है उसको पकड़ा गया, इस वजह से पकड़ा गया क्योंकि वो इलाका गर्म कर रहे थे, और बीजेपी सब गर्म करते हैं, गर्म करके सोचते हैं इसका फायदा लूटें। उसको पकड़ने गए, उसको पकड़ा करके उसको कल देखने गए थे। सोचिए, यही तो हालत है भाजपा का। तो ये सब सवाल जो है जवाब उनको आगे भी चल के मिल जाएगा। कौन करेगा उसको अरेस्ट करने का? ये रिस्पॉन्सिबिलिटी किसका है? तो ईडी का है, केस तो ईडी का है,
तो क्या बोल रहे हैं ये भारतीय जनता पार्टी के इस राज्य के सभापति? कानूनन अरेस्ट करने का रिस्पॉन्सिबिलिटी किसके ऊपर है? एफआईआर भी स्टे किया गया है। तो सोचिए, कल हमारे जो माननीय साधारण संपादक है, हमारे जनरल सेक्रेटरी माननीय सांसद अभिषेक बैनर्जी, आप देख चुके हैं कि उन्होंने भी बोला है कि अगर उठा दे, हमारे कीर्ति आज़ाद हमारे आज भी ट्वीट किए हैं कि उठा दे उसको। ये ईडी है ना, ईडी को करना है अरेस्ट, पुलिस को नहीं। ये बात ही पता नहीं है। यही तो है हमारी दुख की बात कि भारतीय जनता पार्टी के सभापति को मालूम नहीं है कि कानूनन किसको उसको पकड़ना है। देखिए, कहा सुनी पे मत जाइए, और आगे चल के हमारी शीर्ष नेतृत्व जो है जैसे बोलेंगे आपको भी खबर मिल जाएगी। ममता बनर्जी हमेशा बोली है कि जिन जिन राज्यों में जिन जिन पार्टियों की एक दखल है, लोगों पर प्यार भरोसा करते हैं उन पार्टियों को, वहाँ पे उस पार्टी पे भरोसा रखेगी और इंडिया अलायंस आगे चलेगी। हाँ, तो लोकसभा 2024 आ रहा है, तो लोकसभा के चुनाव भी आ रहे हैं, मोदी जी भी आ रहे हैं बंगाल।